আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অ্যাসাইনমেন্ট সবাই করেন নাই, মাত্র 9 জন করছেন। 9 জনের মধ্যে তাও সবারটা ঠিকভাবে হয় নাই। আমি 3 পেজ করতে বলছিলাম, 3টা পেজ মোবাইল ভার্সন সহ। তো অনেকে করেন নাই ঠিকভাবে। এটা হচ্ছে মোবাইল ভার্সন, এটা আবার ফুটার করে নাই। যতটুকু করছেন একটু কমপ্লিট করতেন, ইনকমপ্লিট রেখে এটা সাবমিট করছেন কেন? এটা ফুটার কই? ব্লাড ডোনেশন, ঠিক আছে, এটা সমস্যা নেই। স্যার ফ্রেম গুলো এভাবে পাশাপাশি কিভাবে আনা যায় পিডিএফ এ? এটা তো স্যার আনতে পারিনি। ওইটা ফ্রেম করে তারপর সিলেক্ট করো, আউটপুট দিবেন আর কি এক্সপোর্ট দেওয়ার সময়। মানে স্যার প্রত্যেকটা মানে একটা ইয়াতে পুরো পেজটাকে যদি আরেকটা বড় ফ্রেমে করি তখন হবে না? 3টা পেজ একসাথে একটা ফ্রেমের মধ্যে নিয়ে আসবে। ও আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে প্রপার্টি কিছুই না, এটা হচ্ছে বেসিক্যালি আমরা যখন ডাউনলোড করি সেটা টাইটেল কপি আপলোডের সময় যে টাইটেলটা চাই সেটা মোবাইল স্ক্রিন করতে বলে নাই তো, এটা কেন করছেন? সুমন রায়, ওই তো মোবাইল অ্যাপ নিয়ে কাজ করতেছি না, জাস্ট মোবাইল ভার্সনটা নিচে 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 হবে, অনেক বড় হবে তো এগুলো। তো মোবাইল অ্যাপে চলে গেছে। মোবাইল ভার্সনটা হয় না এখন। এটা তাহলে এভাবে পাশাপাশি রাখলে হয়ে যাবে। আর আমি লাস্ট শুরু করি আচ্ছা, মোবাইল ভার্সনের এইগুলো একটু বড় হবে কিন্তু, হ্যাঁ, প্রতিটা ট্রিপ বড় হয়ে যাবে, স্ক্রিন জুড়ে হবে, এই জিনিসগুলো বড় হবে। ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার ব্রেকার, এটা তো হয় নাই, নেভিগেশনটা হয় না ঠিকভাবে, ভিতরতে কিছুই করেন নাই। আচ্ছা, এটা ঠিক আছে, তবে যেটা আমাদের ফাইবারের জন্য হচ্ছে আপনার কি বলা হচ্ছে যে ইনফিনিট মেথড আর কি। তো সেক্ষেত্রে হচ্ছে যে কোনো অ্যাকাউন্ট গুলাকে ডিসেবল করে দিতে পারে যে কোনো সময়। তো সেটা হচ্ছে বেসিক্যালি এই সার্চটা বারের মধ্যে থাকতে হবে, নিচে না, বারের ভিতরে রাখবেন।
আর সাইন আপ এখানে রাখা যায়, সমস্যা নেই। ট্রাই করবেন এই জিনিসগুলোকে এখানে রাখা যায় কিনা। সার্চটাকে এটা আইকন দিয়ে রাখলে হবে, এত কিছু লাগবে না সার্চের মধ্যে। আর হিরো সেকশনের মধ্যে এত বড় আর্টিকেল থাকে না, আর্টিকেল না রেখে আপনি একটা কোড রাখতে পারেন 1 লাইন 2 লাইনের মধ্যে। কিন্তু এখানে রিড মোর একটা বাটন রাখলেন, দেন যদি বড় কোনো আর্টিকেল রাখতেই হয় দেন আলাদা একটা পেজ রাখলে ওখানে এডিট হয়ে চলে যাবে, তখন সবাই ওখানে গিয়ে পড়তে পারলো আর কি। তখন আপনি বিশাল বড় আর্টিকেল প্যারাগ্রাফ রাখতে পারেন, হিরো সেকশনটা নষ্ট হয়ে যায় এখানে এভাবে রাখলে। সার্ভিস, আচ্ছা এখানেও এত বড় লাইন এত বড় লেখা থাকবে না, জাস্ট আপনি একটা প্যারা রাখতে পারেন সার্ভিসটা কি রিলেটেড এটার জন্য। এরপরে সার্ভিসের নাম, ওটার সাথে একটা একটা আইকন ইউজ করবেন, অল সার্ভিস না এরকম একটা বাটন রাখলে সার্ভিস পেজে নিয়ে যাবে। এরকম না, এখানে সিঙ্গুলারিটি বা ফ্যামিলিয়ারিটি মেইনটেইন করতে হয়। আপনার এখানে একটা লেফট অ্যালাইন একটা রাইট অ্যালাইন, হয়তো একটু ভেরিয়েশন আনার চেষ্টা করছেন ভাই, এভাবে আসলে গ্রামাটিক্যাল রং। যদি এটা লেফট অ্যালাইন হয় তাহলে সবগুলো হেডলাইন লেফট অ্যালাইন হবে, যদি সেন্টার হয় সবগুলো সেন্টার রাখতে হবে। অ্যালাইনটা এভাবে রাখবেন, তাহলে আমাদের ফ্যামিলিয়ারিটি যে প্রিন্সিপাল আছে সেটা মেইনটেইন হবে। তারপর বাটন গুলো সব সেম হবে, দেখেন দুই পাশে একদমই নেগেটিভ স্পেস নাই, এখানে আছে এখানে একদম কম, এগুলো মেইনটেইন করবেন। আর এখানে ছবি ইউজ করা যাবে না, ওয়ার ফ্রেমে তো বলছিলাম কোনো ছবি টবি ব্যবহার করা যাবে না, এটা একদম ডিজাইনের মধ্যে চলে যাবে, আপনি একদম পুরো ডিজাইন করে ফেলছেন, ওয়ার ফ্রেম হয় নাই, ডিজাইন হয়ে গেছে। এখানে সাইন ব্যবহার করতে হবে, কোনো কালার ইউজ করা যাবে না, কালার টালা ব্যবহার করে ফেলছেন। প্লেস হোল্ডার কালার ইউজ করতে হবে, সেটা বলে দিচ্ছিলাম। এটাও সেম, ঠিক আছে, কমপ্লিট করেন। ঠিক আছে, আজকে মোটামুটি আপনাদের লাস্ট ক্লাস এই যে এরকম এরকম করতে হবে। হ্যাঁ, ছোট্ট একটা ইউআইএল থেকে ছোট্ট একটা ঘোষণা একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব, কালার ব্যবহার না করে ভালো। তার আগে সবসময় একটু জেনে নিতে চাচ্ছি যে আপনাদের যে 3 পেজ করছে, ঠিক আছে, তবে লাস্টের পেজ কন্টাক্ট পেজ এজন্য কম। মোবাইল ভার্সন কই, এটা তো সেম, মোবাইল ভার্সন করে নাই। আচ্ছা ঠিক আছে, এমডি আব্দুল্লাহ। আপনারা যদি মনে হয় যে আপনারা থাকেন, আচ্ছা এটা হচ্ছে ঠিক আছে। এই ইমেজে যে আইকনটা সেটা এবার সরাই দিলে হয়তো এটার মধ্যে চলে আসে, লেখার মধ্যে। পোস্ট ডিটেইলস শেয়ার করে দিব আপনাদের। সলিউশনস তো এখন বেসিক্যালি হচ্ছে বেসিক না লাইভে না, ওটা হচ্ছে সাথে স্যার ট্যাব নেভিগেশনের যে পোরশনটা ওইটা ওয়্যার ফ্রেমে মানে নিরো দিয়ে কিভাবে ডিজাইন করা যায় সেটা বুঝতে পারছি না। ওই কোনটা শেপগুলো ট্যাব নেভিগেশন যে ইউজ করা হয় এখন, আমি কি ওইটা স্যার নিরো দিয়ে আর কি ডিজাইন করতে পারছি না। আচ্ছা, যে মাল্টিপল ট্যাবের যে একটা নেভিগেশনের মতো থাকে, একটা ব্লক থাকে, ওইটা তো শেপ নিয়ে যাতে একটা ট্যাব উপরে উঠে দিলে হয়। এই জায়গায় কি রাখতেছেন এখানে? স্যার এটা হচ্ছে গিয়ে যে লিস্ট অফ মানে কোয়ার্কিং স্পেসের বিভিন্ন লিস্ট, মানে একটা পর একটা আসতে থাকবে, আর যে অ্যারো দিয়ে হচ্ছে লোড হবে, লোড মোর হিসেবে কাজ করবে অ্যারোটা। আরেকটা সেকশন রাখতে যাচ্ছেন কিন্তু এটা মানে টাইমলি ঠিক সমস্যা নাই। আর এইটার থেকে মোবাইল স্ক্রিনের উইডথটা কিন্তু কমে যাবে, ছোট হবে। জি স্যার, ওই যে একটা পেজে চলে আসছে তো এর জন্য সাইজটা বোঝা যাচ্ছে না, ওই পাশাপাশি দিলে হয়তো। এই যে এগুলো ঠিক আছে, বড় করে দিছেন, সুন্দর হয়েছে।
So next week program আমরা সব প্ল্যানে আছে এছাড়া ইউআইএল এর যে ওয়েবসাইট আছে যদি ওয়েবসাইট আন্ডার কনস্ট্রাকশন বা কাজ চলমান আছে সেটা না আরেকটা ওয়েবসাইট সেটাও চলে আসবে। আচ্ছা, তাহলে ওয়ারফ্রেম পার্ট শেষ। ওয়ারফ্রেম নিয়ে আর কথা বলার কিছু নাই, এগুলো একটা ক্লাসে হয়ে যায়। তো যখন টিমের সাথে কাজ করবেন, বিষয়গুলো লাস্ট ক্লাসেও বলছিলাম, আবারও বলি, অনেক সময় দেখা যায় লো ফিডেলিটি করা লাগতে পারে। এখন কেউ একটু বলেন তো লো ফিডেলিটি কি, আসলে এটা কিভাবে করে? লো ফিডেলিটি বলতে কি বোঝায় ওয়ারফ্রেমের ক্ষেত্রে? অর্থাৎ আমরা হ্যান্ড ডিসকাস করি না, ওইটাই লো ফিডেলিটি, যেটার মধ্যে কোনো সফটওয়্যার ব্যবহার করা হয় না, সরাসরি হাতে আঁকা পেন্সিল বা পেন ব্যবহার করে, ওইটা পেন্সিল সিস্টেম, এটাই মূলত লো ফিডেলিটি ওয়ারফ্রেম। ওইখান থেকে অনেক সময় কারেকশন হয়, কারেকশন হয়ে তারপরে হচ্ছে মিড ফিডেলিটিতে যায়, এরপর আবার টিমের কাছে চলে যায়, টিম এটাকে রিভিউ করে, দেখে যে ঠিকঠাক আছে কিনা, দেখা যাচ্ছে ওইখানে আবার কারেকশন দিচ্ছে, হয়তো বা একটু মডিফাই হয়েছে কোনো কিছু, দেন হচ্ছে সবকিছু শেষ হওয়ার পরে ফাইনাল একটা ওয়ারফ্রেম হয়। দেন তারপর আবার টিম বসে বা ডেভেলপার কাছে পাঠানো হয়, ডেভেলপার না থাকলে ক্লায়েন্টকে দেখানো হয়, দেন রিভিউ হওয়ার পর এরপর হচ্ছে ইউআই তে চলে যায়। এখন যখন নিজে নিজে করবেন এতগুলো প্রসেস তো থাকবে না, তখন আপনি হাই ফিডেলিটি করে ফেললেই হবে, ওইখান থেকে আপনি সরাসরি ডিজাইনে চলে যেতে পারবেন, অথবা আপনি ওয়ারফ্রেম না করেও সরাসরি ডিজাইনে চলে যেতে পারবেন, এটা অতটা ম্যান্ডেটরি না। কিন্তু টিমে কাজ করতে গেলে বা আপনি ফ্রিল্যান্সিং করতে গেলে অনেক সময় ক্লায়েন্টরা ওয়ারফ্রেমটা চায়, তো সেক্ষেত্রে ওখানে হয়তো বা সে করে দিতে পারে। অনেক সময় ক্লায়েন্ট কি করে, লো ফিডেলিটি স্কেচ করে দেয় আইডিয়াটাকে লক করার জন্য, ওইখান থেকে আবার হাই ফিডেলিটি করতে হয় নিজে, দেন হচ্ছে ক্লায়েন্টকে দেখাইতে হয় যে দেখো ওয়ারফ্রেম ঠিক আছে কিনা, এরপরে আপনি এটাকে ভিজুয়ালাইজ করে দিলেন ফিগমাতে। যাই হোক, হচ্ছে আমরা ফিগমার বেসিক জিনিসগুলো দেখবো, জাস্ট টুলস গুলো একটু দেখবো কোনটার কি কাজ, এর বাইরেও আর অনেক কিছু থাকবে যেগুলো আমরা কাজ করতে করতে শিখবো। স্যার একটা কোয়েশ্চেন ছিল, ওয়্যার ফ্রেমে ওই যে ড্রপ ডাউন মেনুটা কি ডিজাইন দেখানো হয় নাকি ওটা একবারে ফাইনাল ডিজাইনে? হ্যাঁ, ড্রপ ডাউন দেখাতে পারে, ড্রপ ডাউনটা আলাদা একটা পেজের মধ্যে দেখাতে পারে। আর স্যার হোভার এফেক্টটা কিভাবে ওয়্যার ফ্রেমে বোঝানো যায়? কোনটা স্যার হোভার এফেক্ট? হোভার করলে কালার চেঞ্জ হবে? কালার চেঞ্জ হবে না, ওইখানে হোভারটা করবে। এখন যদি ছোট করে দেখি যে ইউআরএল এর মধ্যে ক্লাসগুলো কি কি আছে, এখানে যদি আপনারা ওয়েবসাইটে গেলে আমাদের যে পেজটা আছে, ইউআরএল যে পেজ আছে, এই যে ধরেন আপনি এখানে একটু অস্পষ্ট সেগুলো হয়তো আমরা এখান থেকে দেখতে পাই। এখানে এখন বর্তমানে রানিং অনলাইন বেসগুলো ধরেন এখানে মাউস ধরলে কালার চেঞ্জ হবে বা একটু সিলেকশন হবে, সেক্ষেত্রে আপনি একটা বক্স রেখে এই জায়গায় এই লেখার সাথে একটা রেক্টেঙ্গল বক্স দিয়ে রাখবেন, ওইটা একটু ডার্ক কালার দিবেন আর লেখাটাকে হোয়াইট কালার দিবেন, তাহলে বোঝা যাবে হোভার হবে এখানে বক্স ধরলে। আচ্ছা, ও মিরর লগইন করবো না, এটার কাজ শেষ। আর ফিগমাটা সবাই ইনস্টল করে নেবেন, এটা কোথায় পাবেন দেখাচ্ছি একটু। ফিগমা কি আছে সবার? স্যার ওয়েবসাইটে অ্যাকাউন্ট আছে, ডাউনলোড করা হয়নি কখনো। সমস্যা নেই, যে থাকলেই হবে। এখানে আসার পর যদি ডাউনলোড করতে চান তাহলে প্রোডাক্টে যাবেন, প্রোডাক্ট থেকে ডাউনলোড, তখন আপনার এই দিকটা মার্কেটে আপনাকে হয়তো বা তখন মনে হতে পারে অথবা হচ্ছে আপনার মনে হতে পারে যে স্টুডেন্টটা নিয়ে কাজ করতে চাই, আমার ইন্টারেস্টেড আছে, তো এইগুলো তো এটা আপনি এনরোল করতে পারবেন। তার মানে হচ্ছে অনলাইন যতগুলো কোর্স থাকবে সবগুলো তো হচ্ছে এই যে মোবাইল অ্যাপ, তারপরে হচ্ছে ডেস্কটপ ভার্সন দুইটাই দেওয়া আছে। যারা ম্যাক ইউজ করেন তাদের ম্যাক ভার্সন, উইন্ডোজ ভার্সন,
দুইটা ভার্সনে দেওয়া আছে, iOS, Android, iPad সব দেওয়া আছে। তো ডাউনলোড করে তারপর ইনস্টল করে দিবেন। আর ইনস্টল করার পর ওই ওয়েব ভার্সনের যেই ইউজার পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট সাইন আপ করছেন সেম জিনিসটা ওখানে দিয়ে লগ ইন হয়ে যাবে। এরপর আপনি কাজ করতে পারবেন। ওয়েব ভার্সনে যদি কোনো কিছু সেভ করে রাখেন, ডেস্কটপ ভার্সনে আসলে সেম জিনিসগুলো ওখানে পেয়ে যাবেন। তো ফিগমাতে মজার বিষয় হচ্ছে এটাই, আপনি যে কোনো জায়গায় লগ ইন করে আপনার প্রজেক্ট গুলো অ্যাক্সেস করতে পারবেন আর কি। সেটা যদি ডেস্কটপ ভার্সনও করেন, আর এখানে কোনো একটা কিছু করলেন, ডাউনলোড করা যায় ভার্সনটা, সেটা ওইটা অটোমেটিক ওখানে সেভ হয়ে থাকবে। আপনি যদি অন্য কোথাও ওয়েব ভার্সনে লগ ইন করেন, ফোন থেকে হোক বা ল্যাপটপ থেকে হোক, তাহলে ওগুলো পেয়ে যাবেন, সাথে সাথে কানেক্ট হয়ে যাবে। যাই হোক, ফিগমাতে আসলাম। তো যাদের প্রিমিয়াম নেওয়া নাই তাদের এই টুলবারটা উপরে থাকবে, কোনো সমস্যা নেই। প্রিমিয়াম আর ফ্রি ভার্সনটা অনেকটা সিমিলার। যদি আপনি ডেভেলপার মোড ব্যবহার না করেন তাহলে এই দুইটা সেম, ওরকম কোনো পার্থক্য পাবেন না, সব কিছু করা যাবে। শুধু শুধু প্রিমিয়ামে গিয়ে লাভ নাই। যদি আপনি ডেভেলপার হয়ে থাকেন অথবা অনেক সময় কোড মোড করা লাগে, সেক্ষেত্রে আপনার ডেভেলপার মোডটাকে পাওয়ার জন্য, তো এখানে একটা মোড আছে, এটা পাওয়ার জন্য আপনাকে প্রিমিয়ামে যাওয়া লাগতে পারে, এছাড়া প্রিমিয়াম দরকার হবে না ইনিশিয়ালি। তো এখানে আসার পর ইন্টারফেস সম্পর্কে একটু পরিচিত করি। এখানে আমার লেয়ার প্যালেট থাকবে এবং আমাদের মেনু বারটা সবকিছু এই জায়গাতে থাকবে। মেনু বার হচ্ছে এখানে দেখেন, এই ফিগমার যে আইকনটা আছে এখানে ক্লিক করলে আমরা বেশ কিছু মেনু পাবো, যেমন ফাইল, এডিট, ভিউ, অবজেক্ট, এরকম কিছু মেনু থাকবে। এখানে প্লাগইনস আছে, ফিগমার বেশ কিছু প্লাগইন আমরা ব্যবহার করব। কিছু প্লাগইন আছে প্রিমিয়াম, টাকা পয়সা ব্যবহার খরচ করতে হবে, আর কিছু আছে ফ্রি। তো প্রিমিয়াম গুলো এখন লাগবে না, যখন প্রফেশনাল কাজ করবে তখন হয়তো বা দুই একটা লাগতে পারে। ওগুলো আবার অল্টারনেটিভ আছে, আপনি চাইলে প্রিমিয়াম নিতে পারেন, চাইলে ফ্রি গুলো ইউজ করে কাজ চালাতে পারবেন, সমস্যা নেই। এরপরে এই তো এখানে হচ্ছে আমার লেয়ার গুলো চলে আসবে, এই যে লেয়ার, আর এখানে পেজ, একের অধিক যদি আপনার পেজ থাকে বা আর্টবোর্ড থাকে সেগুলো এখান থেকে অ্যাক্সেস করতে পারবেন। অ্যাসেটের মধ্যে গেলে আমরা যে কম্পোনেন্ট গুলো তৈরি করব সেই কম্পোনেন্ট গুলোকে এখানে স্টোর করে রাখতে পারবো, যে কোনো সময় এখান থেকে অ্যাক্সেস করতে পারবো। ধরেন আপনার বাটন, তো বাটন তো একই বাটন একটা ওয়েবসাইটের মধ্যে অনেক জায়গায় ব্যবহার করা লাগতে পারে। তো আপনি একবার একটা বাটন তৈরি করে রাখলে ওইটাকে যদি অ্যাসেটের মধ্যে সেভ করে রাখেন কম্পোনেন্ট হিসেবে, ওটা বারবার তৈরি করা লাগবে না। আবার ধরেন কার্ডস, একটা কার্ড এখানে তৈরি করে রাখলে এটাকে বারবার ইউজ করা যায়। এরকম ভাবে রিউজেবল বা রিপিটেড যে ইয়াগুলো আছে, কন্টেন্ট গুলো আছে, সেগুলোকে একবার বানায় রাখবেন, বারবার ব্যবহার করবেন, এরকম বিষয়গুলো, ওই জিনিসগুলো অ্যাসেটের মধ্যে পাবেন। আর এটা গেল, এটাকে আপনি সাইড বারটাকে অন করতে পারেন, আবার অফ করতে পারেন। এখানে ক্লিক করলে বন্ধ হবে, আবার অন হবে। এটা হচ্ছে টুল বার, খুবই কম সংখ্যক টুল, যার ফলে এই সফটওয়্যারটা একেবারে লাইট ওয়েট একটা সফটওয়্যার। যে কোনো কনফিগারে, পিসি যে কোনো কনফিগারে আপনি এটা ব্যবহার করতে পারেন। তবে একেবারে লো লেভেলের কনফিগার হলে অনেক সময় দেখা যায় ল্যাগ করে, বড় প্রজেক্ট করতে গেলে লোডিং হয়, অনেক সময় হ্যাং হয়ে যায়, এরকম হয়। আচ্ছা, এটা হচ্ছে আমাদের প্রপার্টি প্যানেল। এখান থেকে আমাদের সবকিছু মডিফাই করা হবে। কারণ আপনি একটা টেক্সট নিছেন, টেক্সটের প্রপার্টি মডিফাই করার জন্য এখানে আসতে হবে, এক্সপোর্ট করার জন্য এই পাশে আসতে হবে, সবকিছু এখানে, সব ধরনের প্যারামিটার এখানে পাবো আমরা। তো যাই হোক, আমাদের এই প্যানেলটা বা এই বারটা আমাদের অনেক বেশি ব্যবহার করা লাগবে। এখান থেকে যা নিব সেটার প্রপার্টি সব এখানে আসবে। কারণ আপনি একটা শেপ জেনারেট করছেন, এখন শেপের যে প্রপার্টি, যে ভ্যালু গুলো আছে সেগুলো সব এখানে পাবো, এখানে আসবে। যার ফলে আমরা বললাম যে এই জায়গাটা আমাদের প্রচুর পরিমাণে ব্যবহার করা লাগবে। আচ্ছা, এরপর এখানে দুইটা ট্যাব আছে, একটা ট্যাব হচ্ছে ডিজাইন আর একটা ট্যাব হচ্ছে প্রোটোটাইপ। তো ডিজাইন মোডে আমরা কি করব, আমাদের ইউআই ডিজাইনটা করব, ভিজুয়ালাইজ করব বা ইন্টারঅ্যাকশন ডিজাইনটা করব, আর ওইটাকে প্রোটোটাইপ মোডে কনভার্ট করার জন্য আমরা এই ট্যাবে চলে যাব।
এখন ডিজাইন কি, প্রোটোটাইপ। ডিজাইন তো আমরা বুঝলাম, প্রোটোটাইপটা হচ্ছে আমরা এখানে যে ডিজাইনটা করবো সেটা কিন্তু স্ট্যাটিক ডিজাইন, তাই না? অর্থাৎ এখানে ক্লিক করলে কোনো কাজ করবে না। আমরা একটা ওয়েবসাইটে গেলে, লাইভ একটা ওয়েবসাইটে গেলে যেরকম একটা বাটনে ক্লিক করলে ওখানে একটা অ্যাকশন অ্যাপ্লাই হয়, তাই না? তো হয়তো কোনো না কোনো জায়গায় নিয়ে যায় বা কিছু একটা তো হয়, তাই না? কোনো একটা টাস্ক পারফর্ম হয়। কিন্তু এখানে ফিগমাতে যা করবো সেখানে ক্লিক করলে কোনো কাজ করবে না, একদম স্টিল একটা ডিজাইন হবে, স্ট্যাটিক ডিজাইন। তো ওইটাতে ওই ডিজাইনটাকে ডাইনামিক করে প্রেজেন্ট করার জন্য মূলত আমাদের এটা ইউজ করা হয়, প্রোটোটাইপ। অনেক সময় ক্লায়েন্টকে দেখানো লাগে যে আমার এই ডিজাইনটা লাইভ হওয়ার পরে কিভাবে ওয়ার্ক করবে, আমার এখানে ক্লিক করলে কোথায় চলে যাবে, আমার নিচের বাটনটাতে ক্লিক করলে কি হবে, ক্যারোসেলটা কিরকম দেখা যাবে, তারপরে হচ্ছে প্যারালাক্সটা কিরকম হবে, জিনিসটা ওইভাবে একটু প্রেজেন্ট করে দেখাইতে হয়, যার ফলে একজন ক্লায়েন্ট বুঝতে পারে বা ডেভেলপাররা বুঝতে পারে যে আসলে কোনো কারেকশন আছে কিনা বা কোথাও কোনো মডিফিকেশন আছে কিনা। তো এইটা প্রেজেন্ট করতে হয় প্রোটোটাইপটা। প্রোটোটাইপ করার পরে জাস্ট লিঙ্কটাকে দিয়ে দিলে তারা ওখানে দেখতে পারে, ওখান থেকে তারা লাইভ করার আগেও, অর্থাৎ এখানে গেলে যেটা হবে, লাইভ করার পরে ওয়েবসাইট একদম কমপ্লিট ডেভেলপ করার পরে যখন লাইভ হবে তখন যেভাবে পারফর্ম করবে ওই পারফর্মটা এখন করবে এখানে, কিন্তু ওটা ডাইনামিক না, জাস্ট একটা অ্যানিমেশনের মতো হবে আর কি। ক্লিক করলে একটা অ্যানিমেশন হবে, এটা কোনো সার্ভার থেকে কোনো কিছু কানেক্ট হয়ে আসবে, একেবারে লাইভ হয়ে যাবে এরকম কিছু হবে না। তো এই প্রোটোটাইপটা হচ্ছে এরকম একটা অ্যানিমেশনের জন্য খুবই ইজি এবং খুবই মজার একটা কাজ প্রোটোটাইপ করা। যাই হোক, এটা আরো পরের জিনিস। আগে আপনাকে একটা কমপ্লিট ডিজাইন করতে হবে, ডিজাইন কমপ্লিট করার পরে প্রোটোটাইপ করতে হবে। এটা মোবাইল অ্যাপের ক্ষেত্রেও হয়, আবার ওয়েবসাইট ডিজাইনের ক্ষেত্রেও, দুইটার ক্ষেত্রে প্রোটোটাইপটা করে দিতে হয়। তো যাই হোক, তাহলে প্রথমে আমরা ওয়েবসাইট ডিজাইন করব, তারপরে মোবাইল অ্যাপে যাব। যেহেতু আপনারা ওয়্যারফ্রেম করে ফেলছেন, ওয়্যারফ্রেম থেকে ডিজাইনটা করে ফেলতে হবে। ওকে, তো আমি জাস্ট আজকে কোনো ডিজাইন করব না, টুলগুলো দেখাবো, বেসিক জিনিসগুলো দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের টুলবার, সবগুলো টুল আপনারা এখানে পাবেন যাদের ফ্রি ভার্সন আছে। এটা হচ্ছে আমাদের টুলগুলো সম্পর্কে একটু বলে নিই, তারপরে বলতেছি। এটা হচ্ছে সিলেকশন টুল। এই টুলটাকে ব্যবহার করে আমরা যে কোনো কম্পোনেন্ট, যে কোনো এলিমেন্টস সিলেক্ট করতে পারবো, ট্রান্সফর্ম করতে পারবো, মুভ করতে পারবো। এটা হচ্ছে আমাদের ফ্রেম টুল, অর্থাৎ এইটাকে ব্যবহার করে আমাকে একটা ফ্রেম নিতে হবে। আপনি যদি ওয়েবসাইটের জন্য কাজ করেন তাহলে ওয়েবসাইটের স্ক্রিন সাইজ নিয়ে একটা ফ্রেম জেনারেট করবেন। যদি আপনি মোবাইল অ্যাপ নিয়ে কাজ করেন তাহলে মোবাইল স্ক্রিন সাইজ নিয়ে একটা ফ্রেম জেনারেট করতে হবে। এভাবে করে অনেকগুলো ফ্রেমের প্রিসেট পাবেন এখানে ক্লিক করার সাথে সাথে। এখানে ফ্রেম, ফোনের জন্য এটা, ট্যাবলেট, ডেস্কটপ, তারপর হচ্ছে হাবিজাবি অনেক কিছু আছে, প্রেজেন্টেশন আছে, ওয়্যার ফ্রেম আছে। এখানে হচ্ছে আমাদের কিছু শেপ আছে, এখানে ক্লিক করলে আরো কিছু শেপ টেপ পাবো, যেমন স্টার টুল, পলিগন, ইলিপস, অ্যারো, লাইন, রেক্টেঙ্গেল, এই শেপগুলো আমরা এখানে পেয়ে থাকি। তার মানে এগুলো দিয়ে বা এই টুলটা দিয়ে আমরা কি করতে পারি, আমাদের অবজেক্ট ক্রিয়েট করতে পারি। এখানে হচ্ছে পেন টুল, তো সাথে পেন্সিল টুল আছে। পেন্সিল টুল অত লাগে না, আমাদের পেন টুলটাই হচ্ছে ইম্পর্টেন্ট। পেন টুল তো জানেন সবাই, এটা নতুন করে বলার কিছু নাই। ডিজাইনের মাস্টার টুল হচ্ছে এটা। এটাকে ব্যবহার করে আপনি কি করতে পারবেন, কাস্টম ডিজাইন করতে পারবেন, যে কোনো কাস্টম ডিজাইন। টাইপ টুল দেখলেই বোঝা যাচ্ছে। আর এটা হচ্ছে কমেন্ট টুল। এই টুলটাও ইম্পর্টেন্ট, তবে সব ক্ষেত্রে না। যদি আপনি কোনো ইন্ডিভিজুয়াল প্রজেক্ট করেন, একাই করতেছেন, সেক্ষেত্রে এই টুলটার দরকার হয় না। যদি টিম ওয়াইজ কোনো কাজ করেন, একটা প্রজেক্টের মধ্যে অনেকজন মিলে কাজ করতেছেন, ধরেন 3জন 4জন মিলে একটা ওয়েবসাইট বানাচ্ছেন, এক একজন এক একটা পেজ নিয়ে কাজ করতেছে, সেই ক্ষেত্রে কোনো নোড যদি থাকে কোনো একটা জায়গাতে, ধরুন ডেভেলপার এখানে ইনভলভ আছে, বাট সে দেখলো এই পেজের মধ্যে কোনো একটা সেকশনের একটা কম্পোনেন্ট কারেকশন করতে হবে, তাহলে ওই
ওইটা যে ডিজাইন করতেছে তাকে রিচ করার কোনো দরকারই হবে না। সে সুন্দর করে একটা নোট দিয়ে আসবে ওখানে। এই নোটটা ক্লিক করে যা লিখবে, এখানে যেই ইনফরমেশনটা দিবে, কোনো কারেকশন যদি দেয় সেটা সবাই দেখতে পাবে। ওই প্রজেক্টে যারা যারা কানেক্টেড সবাই নোটটা দেখতে পাবে। তো যাকে টার্গেট করে নোটটা দিল সে কারেকশন করে ওখানে আবার আরেকটা নোট দিবে বা নোটটাকে ডিলিট করে দিবে, শেষ। এইভাবে আসলে এই নোটটাকে বা কমেন্টটাকে ইউজ করা হয়। এটা হচ্ছে আমাদের প্লাগইনস এর জন্য। এটা অ্যাকশন ক্লিক করেন, তো অ্যাসেট, যে অ্যাসেটটা আমরা এখান থেকে অ্যাক্সেস নিলাম সেম জিনিসটা এখান থেকেও পাবেন। আর এই হচ্ছে প্লাগইন, এটা হচ্ছে র্যাপিড অ্যাক্সেস, এখান থেকে নেওয়া যায়। আবার আপনি শুরু থেকে যেটা দেখলাম মেনু বার থেকে আমাদের প্লাগইনস এর অ্যাক্সেস গুলো পাওয়া যাচ্ছে। এখানে আসলে আমরা প্লাগইন গুলো অ্যাড করতে পারি, রিমুভ করতে পারি। ওকে, সেটা আমরা এখান থেকে করতে পারি। তো বেশ কিছু শর্টকাট আছে যেগুলো আমরা কাজ করতে গিয়ে অল্প অল্প করে শিখবো। আর এই তো এতটুকু বেসিক ছিল। এরপর আমরা প্রথমে আমরা একটা কাজ করি, ফ্রেম নেই। হ্যাঁ, ফ্রেম নিলে বাকি কম্পোনেন্ট গুলো অ্যাক্টিভ হবে। তখন আরো কিছু বলতে পারবো, যেমন ফ্রেমে শর্টকাট কিবোর্ড থেকে যদি এ প্রেস করেন তাহলে ফ্রেম চলে আসবে, অথবা টুলবার থেকে আপনি ফ্রেম অ্যাক্টিভ করতে পারেন। তাহলে এটা ক্লিক করার সাথে সাথে দেখেন ফ্রেম চলে আসছে। কোন ধরনের ফ্রেম লাগবে বা আপনি কোন ধরনের স্ক্রিন নিয়ে কাজ করবেন সেটা এখানে অনেকগুলো ট্যাব দেওয়া আছে। যেমন আমি ডেস্কটপের একটা ফ্রেম নিতে চাই, ডেস্কটপে যাওয়ার পর কি ধরনের ফ্রেম নেবেন, এই যে ম্যাকবুক এয়ার, ম্যাকবুক প্রো, 14 ইঞ্চি, 16 ইঞ্চি দেওয়া আছে, তো যেটা লাগিয়ে নিতে পারেন। তো আমি ডিরেক্ট ডেস্কটপ নিলাম 1440 দিয়ে, অথবা 1920 দিয়েও করতে পারেন। হ্যাঁ, 1440টাই নিলাম। ওকে, এটা নেওয়ার পর দেখেন প্রপার্টি প্যানেলটা চেঞ্জ হয়ে গেছে। তো এই বেসিক প্যানেলটা আপনি সব কিছুর ক্ষেত্রেই পাবেন, একটা শেপ জেনারেট করলে সেটার মধ্যেও পাবেন। এখন এই ফ্রেমটা হচ্ছে আমার একটা আর্ট বোর্ড বলতে পারেন, এটার মধ্যে আমাকে ডিজাইন করতে হবে। এটাকে এভাবে করে বড় ছোট করা যায়। তো আপনি পাশাপাশি বড় ছোট করতে পারবেন না, এটা ফিক্স থাকবে। পাশাপাশি বড় ছোট করলে রেসপন্সিভ করতে গেলে ঝামেলা হবে। পাশে হচ্ছে 1440 থাকবে, বা আপনি যদি 1920-এর ফ্রেম নেন, এটা 1920ও রাখা যায়, 1440 করা যায়। 1440 দিয়ে এখন বেশিরভাগ ক্ষেত্রে করতেছে আর কি, এটা স্ট্যান্ডার্ড। আর 1920 স্ট্যান্ডার্ড। তো যাই হোক, বড় করবেন নিচের দিকে, কারণ কন্টেন্ট এতটুকুর মধ্যে আপনার কন্টেন্ট শেষ হবে না, তাই না? আপনি র্যান্ডম যত কন্টেন্ট থাকবে, যতগুলো সেকশন থাকবে, সেই অনুযায়ী আপনি নিচে বড় করতে পারবেন, আবার ছোট করতে পারবেন, তবে পাশাপাশি যাতে কোনোভাবে বড় ছোট না হয়। ওকে, তাহলে এখানে আমরা ওয়েবসাইটটাকে ডিজাইন করে ফেলবো, কন্টেন্ট গুলোকে। আচ্ছা, এটা হচ্ছে আমার ফ্রেমের নাম। ডাবল ক্লিক করলে আপনি এখানে রিনেম করতে পারবেন। তো আমরা ধরলাম এটা হচ্ছে হোম পেজ, ঠিক আছে? আমি লিখে জাস্ট এন্টার করলাম, আমার এই পেজের নামটা কি হলো, হয়ে গেল কিন্তু। আচ্ছা, তো এখন ধরেন আপনার হোম পেজের সাথে আরো 5টা ইনার পেজ হবে। এখন ওগুলোর জন্য কি আলাদা আলাদা ডকুমেন্ট হবে? না, একই ডকুমেন্টের মধ্যে আপনাকে কি করতে হবে, সবগুলো পেজ ডিজাইন করে ফেলতে হবে। তো এক্ষেত্রে আমরা যদি এমন হয় যে সেম রেজলিউশন, সেম সাইজ, সবকিছু দিয়ে আমাদের পরবর্তী পেজগুলো হবে, সেটাই হয় আর কি। তাহলে খুবই সহজ জিনিস, জাস্ট ডুপ্লিকেট করবেন। প্রথম পেজটাকে বা প্রথম ফ্রেমটাকে মডিফাই করার পর এটাকে ডুপ্লিকেট করে ফেললে ওই সব কিছু ওইটার মতোই থাকবে। প্রথমে এই ফ্রেমের নামে ক্লিক করবেন, হ্যাঁ, নামের উপরে, দেন কন্ট্রোল ডি প্রেস করেন, ডুপ্লিকেট হয়ে গেল। এইভাবে করে যতগুলো পেজ লাগবে ততবার কন্ট্রোল ডি প্রেস করবেন, হয়ে যাবে। এবার আপনি ডিজাইন শুরু করেন, একটা একটা করে ডিজাইন করে ফেলেন। প্রতিটা ফ্রেমকে ধরে আপনি সরাতে পারবেন, আবার ডিলিট করে দিতে পারবেন। ধরেন এখানে ক্লিক করে আপনি যদি ডিলিট প্রেস করেন চলে যাবে, বা আমি দুইটাকে একসাথে সিলেক্ট করে ডিলিট করে দিলাম। হ্যাঁ, আচ্ছা। আর এখানে জুম ইন জুম আউট, কন্ট্রোল ধরে তারপরে মাউসের হুইলটাকে ঘুরালে জুম ইন জুম আউট হয়। স্পেস ধরলে আপনি এটাকে এভাবে করে প্যান করতে পারবেন, স্পেস বার ধরলে প্যান করা যায়। ওকে, তো এই ছিল আমাদের ফ্রেম নেওয়া। আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। আমি চাই একটা মোবাইলের জন্য ফ্রেম নিব, আবার ফ্রেমে যাই,
এই হচ্ছে ফোন। আপনি এখান থেকে যে কোনো একটা ফ্রেম নিতে পারেন ফোনের জন্য। তো আমি লেটেস্ট যেটা যে 16 Pro Max, এখানে ক্লিক করলাম, 16 Pro Max এর একটা ফ্রেম কিন্তু চলে আসলো। এবার আমি এটাকে কন্টেন্ট ওয়াইজ বাড়াতে পারি, কমাতে পারি আমার ইচ্ছা। তো যাই হোক, ফ্রেম নিয়ে তো পারবেন। এখানে যেহেতু ফ্রেম নাম লেখা আছে, ট্যাবের জন্য চাইলে ট্যাবের কিছু ভার্সন দেওয়া আছে এখানে। এখন বিষয়টা হলো ক্লায়েন্ট হয়তো বা আপনাকে এমন একটা ফ্রেমের সাইজ দিছে যেটা এখানে কোথাও দেওয়া নাই। তখন আপনি কি করবেন? কাস্টম ফ্রেম জেনারেট করতে হবে। তো প্রথমে আপনি এই টুলটাকে ব্যবহার করে র্যান্ডম একটা ফ্রেম ড্র করবেন, তারপর এখানে আসবেন। এই দেখেন, লেআউটের ভিতরে আসতে হবে। লেআউটে এসে আপনি এখানে ক্লায়েন্টের যে ভ্যালু আছে সেই ভ্যালুটাকে এখানে লিখে দেবেন। ধরলাম আমি 1920 আর হচ্ছে 1080, এটা হচ্ছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট। এটা তো ইনফিনিটি, তাই না? এটা বাড়বে কমবে, কারণ নিচে কত বড় হবে সেটা আমরা আগে থেকে বলতে পারবো না, ডিপেন্ড করবে কন্টেন্টের উপরে। কিন্তু উইথটা ফিক্স থাকবে। তাহলে দেখেন, আমি কাস্টম ফ্রেমের জন্য জাস্ট একটা ফ্রেম নিয়ে তারপরে এখানে লিখে দিলাম 1440। এরপরে কি করলাম, নিচে আমি আনলিমিটেড করে দিলাম, এভাবে বাড়াই দিলাম। তাহলে কাস্টম ফ্রেম কিন্তু হয়ে গেল। তাহলে ফ্রেম নেওয়াটা আপনাদের জন্য খুব কঠিন কিছু হবে না। কিবোর্ড থেকে নেওয়ার জন্য জাস্ট এ প্রেস করেন, ফ্রেম চলে আসলো। এবার আপনি ড্র করেন, ঠিক আছে? তাহলে কিবোর্ড থেকে এ চাপলে আমরা ফ্রেম পাচ্ছি। আন্ডু করার জন্য Ctrl+Z প্রেস করলে হয়ে যাবে। এই তো। এখানে এই ব্যাকড্রপে একটা কালার দেওয়া আছে, একদম কালো। এটাকে চেঞ্জ করা যায়। পেজের বাইরে ক্লিক করতে হবে। যদি কোনো পেজ বা কোনো ফ্রেম সিলেক্ট থাকে তাহলে আর ওটা চেঞ্জ করতে পারবেন না, একদম বাইরে ক্লিক করবেন। এবার দেখেন পেজ, অর্থাৎ আমরা এখন যে স্টেজের মধ্যে আছি সেটাকে মূলত একটা পেজ বলা হচ্ছে পুরোটাকে, আর এগুলোকে বলা হচ্ছে কি ফ্রেম। তো এই দেখেন, পেজ 1 মানে হচ্ছে কি পুরোটা, একদম পুরো এরিয়াটা হচ্ছে আমাদের পেজ। আচ্ছা, আর এগুলো হচ্ছে এক একটা ফ্রেম। যতগুলো ফ্রেম থাকবে ততগুলো আমার কি হবে, ওয়েবসাইটের পেজ হবে। এক একটা ফ্রেমের মধ্যে ওয়েবসাইটের পেজ বানাইতে হবে। যাই হোক, এই কালার কথা বলছিলাম। এখানে ক্লিক করলে আপনি একটা কালার চেঞ্জ করার মতো প্যালেট পাবেন। এবার আপনি ইচ্ছা মতো আপনার ব্যাকড্রপের কালার চেঞ্জ করেন। সো যদি ব্ল্যাক রাখেন বা একটু লাইট রাখেন, আপনার ইচ্ছা, আপনার পছন্দ মতো কালারটাকে রেখে দিতে পারবেন। এরপরে ফ্রেম তো গেল, শেপে আসি। আমি নর্মালি একটা শেপ জেনারেট করছি এখানে, শেপ চলে আসলো। এখন আমি এটাকে ধরতে পারবো, মুভ করতে পারবো, এই পাশ থেকে বড় ছোট করতে পারবো। হ্যাঁ, শিফট ইউজ করলে কি হবে, সমানভাবে বড় ছোট হবে। তো এখানে অনেকেই ডিজাইনার আছেন, তাদের ক্ষেত্রে এগুলো কমন জিনিস, আপনারা অলরেডি শিখে আসছেন জিনিসগুলো। কিন্তু সবাই ডিজাইনার না, অনেকে আছেন একেবারে বিগিনার। হ্যাঁ, তাদের জন্য একটু বলে দিতে হচ্ছে। এই তো। এখন যে শেপটা আমরা নিলাম, দেখেন চার পাশে 4টা ফোটার মতো দেখা যাচ্ছে রেডিয়াস। এই রেডিয়াসটা কাজ হলো কি, কর্নার গুলোকে রাউন্ড করা। আমরা চাইলে এখানে রেডিয়াস ধরে রাউন্ড করতে পারবো। দেখেন রেডিয়াসের ভ্যালুটা ওখানে দেখা যাচ্ছে। এখানে প্রচুর ভ্যালু ইউজ করতে হবে, কিন্তু আপনি চাইলেই র্যান্ডম রেডিয়াস দিয়ে এটাকে করতে পারবেন না। আপনাকে অবশ্যই ভ্যালুটা জেনে তারপরে করতে হবে। হয়তো 16 না হয় 8 হবে, অথবা 32, এরকম ভাবে আপনাকে ভ্যালু ইউজ করতে হবে। এবং সেটা আপনি র্যান্ডম এখান থেকে করতে পারেন, অথবা এই রেডিয়াসটা আমাদের এই প্রপার্টি প্যানেল থেকে করা যাচ্ছে। তো রেডিয়াসটা কোথায় থাকে? অ্যাপিয়ারেন্সের ভিতরে। দেখেন, এই হচ্ছে আমার রেডিয়াস। আমি যদি এখানে লিখে দিই, ধরলাম 32 রেডিয়াস আমরা এখানে করে ফেলবো। রেডিয়াসের ভ্যালু হবে কত? 32। এন্টার করে দেখেন হয়ে গেছে। আরেকটা মজার বিষয় হলো, আন্ডু করি একটু। এটা তো 4টা কর্নারে হয়ে যাচ্ছে, তাই না? যদি আমি চাই যে কোনো একটা কর্নার বা 2টা কর্নারকে রেডিয়াস বাড়াবো, সেক্ষেত্রে এই জায়গাতে ক্লিক করে আপনি 4টা কর্নারে রেডিয়াস বাড়াতে পারবেন, বা নির্দিষ্ট কোনো কর্নার রেডিয়াস বাড়াতে পারবেন। কেন এখানে এসে 32 করবো। তাহলে দেখেন একটা কর্নার হয়ে গেছে। আমি যাচ্ছি এই কর্নারটাও 32 করবো। তো দেখেন 2টা কর্নার রেডিয়াস বেড়ে গেছে, এই 2টা কিন্তু বাড়ে নাই। এবার দেখেন এখানে মিক্স লেখা চলে আসছে। তার মানে কি মিক্স, এখানে কর্নারও আছে আবার রেডিয়াস বাড়ানো আছে।
ওকে ফাইন, মিক্স করার দরকার নেই, আমি সবগুলো করে দিলাম। এটা হচ্ছে কি অপাসিটি, হ্যাঁ এটা হচ্ছে অপাসিটি। যদি আমি অপাসিটি কমাই দিই তাহলে আমার শেপটা কি হয়ে যাবে, নাই হয়ে যাবে। অপাসিটি 100 থাকলে শেপের ভিজিবিলিটি 100 থাকবে। ওকে, এবার এতক্ষণ যেটার জন্য ওয়েট করতেছিলাম যে কালার, তাই না? ফিল কালারটা কিভাবে চেঞ্জ করবো? শেপটাকে ধরে এখানে আসতে হবে, দেখেন এই যে ফিল লেখা আছে, দেখেন এটা একটু নিজে স্টাডি করলে কিন্তু অনেক কিছু বোঝা যাবে। যেমন লেআউট, অর্থাৎ এটার যে উইথ এবং হাইট সেটা এখানে দেওয়া আছে, আপনি চাইলে এখান থেকে বড় ছোট করতে পারেন। ধরেন আপনার 200 পিক্সেল ইন্টু 200 পিক্সেলে কি করতে হবে, শেপটাকে বানাইতে হবে। আপনি 200 এখানে লেখেন, এখানে 200 লেখেন, দেখেন 200 পিক্সেল বাই 200 পিক্সেল হয়ে গেছে। সো আপনি এখান থেকে লেআউটের সাইজ বড় ছোট করতে পারেন। ওকে, আমি কালারটা চেঞ্জ করবো, জাস্ট এখানে ক্লিক। এবার দেখেন এখন শুধু শেপের কালার চেঞ্জ হবে। এখান থেকে ডিফারেন্ট কালার, এখানে লাইট ডিম। এটা হচ্ছে কালার অপাসিটি বা শেপের অপাসিটি, এখান থেকেও বাড়ানো কমানো যায় ফিলের অপাসিটি। আর এখানে একটা হেক্স কোড দেওয়া আছে, 6 ডিজিটের একটা কোড আছে, এটা হচ্ছে কালার কোড। আপনার যদি ডিফারেন্ট কোনো কোড থাকে, জানা থাকে, সেক্ষেত্রে আপনার কালার কোড এখানে ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে আমার অপাসিটির যে ইয়াটা, ভ্যালুটা, সেটা অনেক সময় 50% করতে হয়, 90% করা লাগে, সেই ভ্যালুটা এখানে দিয়ে দিলে হয়ে যাবে। আমি এখানে 100% করে দিচ্ছি, দেখবেন এইটা ফুল হয়ে যাবে একটু পর। এজেন্টার ফুল হয়ে গেছে। এগুলো হচ্ছে কোড। অনেক সময় দেখা যায় RGB কোড লাগে, এটা হচ্ছে RGB কোড। হ্যাঁ, এটা আপনাদের লাগবে না, এটা লাগবে কাদের, ডেভেলপারদের। ডেভেলপারদের অনেক সময় এই কোডগুলোকে প্লেস করতে হয় সিএসএস, যখন ডিজাইন করবে তারা, সেখানে আছে এই সিএসএস কোড RGB, তারপর এই কোডটা ওখানে বসাইতে হয়। তো আপনি যে কোনোটা রাখতে পারেন, অথবা কোনো ডেভেলপার যদি বলে, আপনার হাত থেকে এটা কিন্তু ডেভেলপারের কাছে যাবে, তাই না, বা র কোডের কাছে যাবে। এখন সে বলতেছে, হয়তো আপনাকে জিজ্ঞেস করতেছে যে এই শিপটার RGB কোড কি হবে, RGB কোডটা দাও আমাকে। তখন আপনি কি করবেন, এটা সিলেক্ট করে এখানে চলে যাবেন, যাওয়ার পর এখান থেকে RGB সিলেক্ট করবেন, অথবা CSS সিলেক্ট করে এই কোডটা কপি করে তাকে দিয়ে দিলেই হয়ে যাবে। আচ্ছা, যদি এটার স্ট্রোক লাগে সেক্ষেত্রে একটু নিচে আসবেন, এই হচ্ছে স্ট্রোক অফ করা আছে, প্লাস সাইন ক্লিক করলে স্ট্রোক অন হয়ে যাবে, দেখেন এই হচ্ছে স্ট্রোক। আচ্ছা, এটার অপাসিটি কমানো আছে, আমি 100 করে দিলাম। আচ্ছা সরি, এটা এটা ফিল আসছে, আমি স্ট্রোকে ক্লিক করবো, এটা হচ্ছে স্ট্রোক। এই হলো আমার স্ট্রোকের সাইজ, আমি 5 করে দিলাম, স্ট্রোক বেড়ে গেল। স্ট্রোকের কালার হচ্ছে এটা। একটু আগে যা যা দেখলাম এখানে সবই সেম, শুধু ফিল এবং স্ট্রোক দুইটার পার্থক্য এতটুকুই। এখানে একটা ব্যাপার আছে, স্ট্রোকটা আমরা কোন জায়গায় ব্যবহার করব। ইনসাইড, সেন্টার, আউটসাইড, তিনটা পজিশন আছে। তো যদি সেন্টার করে দিই তাহলে এই পাথের, এটা হচ্ছে আমার পাথ, এই পাথের সেন্টারে বসবে। ইনসাইড করলে পাথের ভিতরে, আউটসাইড করলে পাথের বাইরের দিকে হবে। তো এগুলো খুব ইম্পর্টেন্ট ইউআই এর ক্ষেত্রে। আমরা সেন্টার রাখতে পারি, অনেক সময় ইনসাইড করা লাগতে পারে, অনেক সময় আউটসাইড করা লাগতে পারে, এটা করে নেবেন। এখানে গেলে আমরা আরো কিছু অপশন পাবো, যেমন সলিড, তারপরে ড্যাশ, অনেক সময় ড্যাশ ইউজ করা লাগতে পারে, এগুলো হচ্ছে ড্যাশ। এই যে ড্যাশের ক্যাপ অনেক সময় রাউন্ড করা লাগতে পারে, এগুলো এখন রেক্টেঙ্গেল কর্নার আছে, তাই না, এখানে ক্লিক করলে দেখেন ক্যাপ গুলো রাউন্ড হয়ে যাবে। ওকে, এখানে গ্যাপ যদি ইউজ করেন, এখানে ড্যাশের ভ্যালু হচ্ছে 10, আমি একটু গ্যাপ ইউজ করলাম, ধরুন গ্যাপ 50 করে দিলাম, দেখেন গ্যাপ বেড়ে গেছে। এবার ড্যাশের ভ্যালু যদি কমাই দিই, ধরুন 0 করে দিলাম, তাহলে দেখেন ড্যাশটা একটু ডিফারেন্ট হয়ে গেল। এই তো। আচ্ছা, আমি ড্যাশটা অফ করে দিই, এখান থেকে সলিড করে দিলাম। ওকে, আচ্ছা এগুলো শেষ করি, এরপর আমি উপরে কিছু কাজ আছে, এগুলো দেখবো। লেআউট, অ্যাপিয়ারেন্স, ফিল, স্ট্রোক, এগুলো আপনারা অলরেডি বুঝে গেছেন। এবার নিচে আসি ইফেক্টের মধ্যে। ইফেক্টের ভিতরে বেশ কিছু ইফেক্ট আছে, স্ট্রোকটা বন্ধ করবো। ঠিক আছে, একটু, হ্যাঁ, 1 মিনিট।
ওই ধরনের বাসা দরকার। ওকে, তো আসি স্ট্রোকটাকে বন্ধ করতে চাই, তাহলে স্ট্রোকটা এখানে আছে, তারপর সাইজ তো জানেন এখান থেকে বড় ছোট করতে হয়, এটাও দেখাচ্ছি। বন্ধ করবো কিভাবে, এই যে মাইনাস সাইন ক্লিক করে দেন, স্ট্রোক বন্ধ হয়ে যাবে। ইফেক্টে আসলাম, এখানে কি কি আছে, ইনার শ্যাডো, তারপর হচ্ছে ড্রপ শ্যাডো। তাহলে ইনার শ্যাডো কি হয়, ভিতরের দিকে একটা শ্যাডো চলে যায়, যেমন এটা হচ্ছে ইনার শ্যাডো। ড্রপ শ্যাডো বাইরের দিকে শ্যাডো হয়। আর লেয়ার ব্লার, অর্থাৎ আমার এই অবজেক্টটা কি হবে, একটু ব্লার হয়ে যাবে এরকম। ব্লার পরিমাণ বাড়ানো কমানো যায়, এখানে আছে, চাইলে এইভাবে বাড়াতে পারবো, দেখেন একদম ব্লার হয়ে যাচ্ছে, ঠিক আছে, ব্লার। এরপরে কি আছে, ব্যাকগ্রাউন্ড ব্লার। ব্যাকগ্রাউন্ড ব্লার হচ্ছে কি, যদি আপনার পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড থাকে, ধরেন আপনি নিচে একটা ইমেজ আছে আর উপর একটা শেপ আছে, তাহলে ইমেজটা দেখতে পাবেন, ব্লারি একটা ভিউ চলে আসবে এরকম। তো এটা হচ্ছে আমি ড্রপ শ্যাডোতে রাখি। এখন ড্রপ শ্যাডোটা একটু এডিট করতে চাই, ড্রপ শ্যাডোটা অনেক বেশি ছড়ায় গেছে, সেক্ষেত্রে আমি এখানে যাব, পাশে একটা সাইন দেওয়া আছে, এখানে ক্লিক করলে আমার প্যারামিটার গুলো পেয়ে যাব। এখান থেকে পজিশন এক্স এবং ওয়াই এক্সিস, এক্স ক্লিক যদি ভ্যালু বাড়ে তাহলে পাশাপাশি মুভ করবে আমার শ্যাডোটা, আর যদি ওয়াই ভ্যালু ব্যবহার করি তাহলে উপর নিচে ভার্টিক্যালি আমার এটা মুভমেন্টটা চলে আসবে। এটা হচ্ছে ব্লারিনেস। এই যে আমার একটা ফেডনেস চলে আসছে, এই ফেডনেসটাকে বাড়ানো কমানো যায় এখান থেকে, ঠিক আছে, দেখেন একদম রাফ হয়ে গেল। যদি ভ্যালুটা বাড়ায় তাহলে আস্তে আস্তে গ্রাজুয়ালি কি হবে, সুন্দর একটা ভিউ চলে আসবে, মিশে যাবে আর কি, হ্যাঁ, আস্তে আস্তে করে। স্প্রেড কতটুকু ছড়াবে সেই জিনিসটা এখান থেকে আমরা ডিফাইন করতে পারি। এটা হচ্ছে শ্যাডোর কালার, ডিফারেন্ট করে, মানে ডিফারেন্ট কোনো কালার দিয়ে শ্যাডো ইউজ করতে পারে। ধরেন আমি চাচ্ছি কি যে আমার পেপের যে সিল কালার আছে এটা দিয়ে শ্যাডোটা হবে, তাহলে আই ড্রপার আছে, একদম এক্সাক্ট কালারটা নেওয়ার জন্য এখানে ক্লিক করা, দেখেন ওই কালারটা দিয়ে শ্যাডোটা তৈরি হয়ে গেছে। এখন অপাসিটি একদম 100% করা, আমি চাচ্ছি একটু হালকা করে হোক, তাহলে এটা কমায় দিচ্ছি, এটা কমায় দিলে হালকা হয়ে যাবে। বা আপনি সেম কালারে থাকলেও একটু ডিপ করে দিতে পারেন, সরি এটা না, ইফেক্টের ভিতরে এখানে এই যে কালার, এই কালারটাকে যদি একটু ডিপ করে দেই তাহলে দেখবেন শ্যাডোটা ওই কালারের মধ্যে একটু ডিপ একটা শ্যাডো দিবে। এরপরে আমি চাইলে এই হচ্ছে আমার শ্যাডোর অপাসিটি কমাই দিতে পারি, 50% করে দিলাম। ওকে, কমে গেছে। আমি চাইলে আরো কমাতে পারি, ধরেন 20% করে দিলাম, হালকা হয়ে গেল শ্যাডোটা, ঠিক আছে। এইভাবে আপনার যেভাবে দরকার নিজের মতো করে শ্যাডোটাকে করে নিলেন। যদি চাই চারপাশে সমান করে আমার শ্যাডোটা অ্যাপ্লাই হবে, কোনো এক সাইডে না, তাহলে এক্স এবং ওয়াই এই দুইটার ভ্যালু 0 করে দিন, তাহলে এটা সমান থাকবে, চারপাশে সমানভাবে অ্যাপ্লাই হবে। এই তো ড্রপ শ্যাডো গেল, ইনার শ্যাডো সেম, ভিতরের দিকে শ্যাডোটা আসবে, আপনার এখানে কাস্টমাইজেশন দরকার হলে এখান থেকে করে নেবেন, ঠিক আছে।
এই তো এই দুইটা ইম্পর্টেন্ট ছিল। শ্যাডোটা খুব বেশি ইউজ হয়। যদি এমন হয় যে আমার শ্যাডোটা এখন আর দরকার নাই, আমি এখান থেকে মাইনাস করে দেব। ইফেক্ট গেল, স্ট্রোক গেল, এবার সে এক্সপোর্ট। এক্সপোর্ট হচ্ছে আমি ফাইনালি এটাকে জেপিজি বা যে কোনো ভাবে এটাকে আমরা আউটপুট দিব আর কি। সেক্ষেত্রে আমার এক্সপোর্টটা দরকার হয়। ধরেন আমি এটাকে এক্সপোর্ট করব। আমরা একটু প্ল্যাটফর্মটা চলে যাব। প্ল্যাটফর্মটা বেসিক্যালি হচ্ছে আমরা কোন এক্সটেনশনটা দিতে এখান থেকে আসলে আমাদের কোন এক্সটেনশন এখানে আমরা ক্লিক করে দেব। করতে হচ্ছে আমাদেরকে ক্রোমের রেজিস্ট্রিটা এখানে আসবে। আচ্ছা, যার কারণে আমাদেরকে দেখা যাচ্ছে সেই আমার আরেকটা এক্সটেনশন, এটা হচ্ছে আমার একটা লেআউট। আমি এটাকে প্রিন্ট করব এখন। সেক্ষেত্রে যদি আমি আমার এই ফ্রেমের মধ্যে যা কিছু আছে সব কিছু একবারে প্রিন্ট করতে চাই, প্রিন্ট বলতে আউটপুট দেওয়া, হ্যাঁ, সেক্ষেত্রে আমাকে ফুল ফ্রেমটাকে ধরতে হবে। অর্থাৎ একদম ফ্রেমের নামের উপরে ক্লিক করলে আমার টোটাল ফ্রেমটা সিলেক্ট হয়ে যাবে। অথবা যদি আমি এখানে লেয়ার ক্লিক করি, দেখেন ফ্রেম, ফ্রেম 2, ফ্রেমের ভিতর আমার এতগুলো লেয়ার আছে। আমি প্রতিটা লেয়ার এখান থেকে অ্যাক্সেস করতে পারি। দেখেন এখান থেকে যদি অন অফ করি আপনি বুঝতে পারবেন যে আমার লেয়ার অ্যাক্সেসটা কিন্তু এখান থেকে দেওয়া আছে। এখান থেকে যদি কোনো লেয়ার লক করা লাগে, এখান থেকে লক করে দিলে এটা লক হয়ে যাবে, এখন আর এটা সিলেক্ট হবে না। ঠিক আছে, আবার আনলক করার জন্য এখানে ক্লিক। যাই হোক, এইটা হচ্ছে আমার ফ্রেম। ফ্রেমের ভিতরে আমার অবজেক্ট গুলো সুন্দর করে সাজানো আছে। আপনি চাইলে ফ্রেমটা এখানে সিলেক্ট করতে পারেন অথবা এখানে ক্লিক করলে হবে। এরপরে কোথায় চলে আসবেন, এক্সপোর্ট। এই হচ্ছে এক্সপোর্ট। হ্যাঁ, এখান থেকেও যাওয়া যায়। হ্যাঁ, এই যে ফাইল থেকে এক্সপোর্ট। তো এক্সপোর্টে যাওয়ার পর আপনি এখানে কিছু ফরম্যাট পাবেন, পিএনজি, জেপিজি, এসভিজি, পিডিএফ। তো পিএনজি অথবা জেপিজি করতে পারেন। পিএনজি ফরম্যাটে সবাই ব্যবহার করে, পিএনজি ফরম্যাটের রেজলিউশন ভালো আসে। এখানে জেপিজিটা খুব বেশি ইউজ হয় না। আর এসভিজি করতে পারেন, ইন্ডিভিজুয়াল কোনো অবজেক্ট যদি আপনার ভেক্টর করে তারপর আউটপুট দেওয়া লাগে, সেক্ষেত্রে এসভিজি ফরম্যাট, তখন এটা ভেক্টর হয়ে যাবে। কারণ একটা শেপ নিছেন বা একটা পেন টুল দিয়ে আপনি কোনো একটা অবজেক্ট এখানে ড্র করছেন, ভেক্টর একটা অবজেক্ট বানাইছেন, একটা লোগো তৈরি করছেন, বা যে কোনো একটা অবজেক্ট আপনি এখানে তৈরি করছেন। ওইটাকে আপনার দরকার কি, ধরেন আপনি এটাকে অ্যানিমেশন করবেন বা একটু মোশন করবেন, অথবা আপনি ওইটাকে ইলাস্ট্রেটর নিয়ে একটু কাজ করবেন, আপনার ভেক্টর ফরম্যাট দরকার। সেক্ষেত্রে ওইটাকে ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করে এক্সপোর্টে আসার পর এসভিজি করে তারপরে এক্সপোর্ট দিলে ওইটা ভেক্টর হয়ে যাবে। তো পুরোটাকে একটা আউটপুট দিয়ে দেখাচ্ছি। এক্সপোর্ট পিএনজি রাখলাম। এরপর এখানে আর কিছু দরকার নাই। এই যে এক্সপোর্ট ফ্রেম, আপনি এখানে দেখেন প্রিভিউ নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে এখন এই মুহূর্তে কোন বিষয়টা বা কোন জিনিসটা বা কোন ফ্রেমটা এক্সপোর্ট হতে যাচ্ছে, এটা একটা প্রিভিউ দেখাবে। অনেক সময় দেখা যায় আপনি একটা সিলেক্ট করতে গিয়ে আরেকটা হয়তো সিলেক্ট করে ফেলছেন। এখানে প্রিভিউ দেখলে শিওর হয়ে যাবে যে আমি পারফেক্টলি আমার ফ্রেমটাকে সিলেক্ট করতে পারছি কিনা। এক্সপোর্ট ফ্রেম, এবার আপনি লোকেশন দেখেন কোথায় গিয়ে সেভ হবে। দেন এখানে একটা নাম দিতে পারেন, যে কি নামে আমার এই ইয়াটা সেভ হবে। তো আমি দিলাম হচ্ছে হোম পেজ। এবার সেভ, শেষ, দেখেন চলে আসছে। এখন আমি এটাকে ক্লায়েন্টের কাছে পাঠিয়ে দিতে পারবো যে দেখো আমার হোম পেজটা হয়ে গেছে, তুমি এটার প্রিভিউটা দেখতে পারো এইভাবে করে, বা মকআপও করে দেয়, ওটা আরো পরে। তাহলে এক্সপোর্ট দেওয়া শিখলেন। বেসিক জিনিসগুলো আমাদের মোটামুটি। এবার উপরে কিছু জিনিস আছে, এগুলো একটু দেখাই। অটো লেআউট মেআউট যা আছে এগুলো আস্তে আস্তে শিখবেন না, আজকে অটো লেআউট দেখাচ্ছি না, বেসিক জিনিসগুলো দেখাবো। এখানে একটা পজিশনের ভ্যালু আছে। এই হচ্ছে পজিশন, এটা হচ্ছে এক্স এক্সিস, এটা হচ্ছে ওয়াই এক্সিস। এক্স এক্সিস ব্যবহার করে আপনি ভ্যালু দিয়ে আমার কন্টেন্টটাকে মুভ করতে পারবেন, পজিশন চেঞ্জ করতে পারবেন। ধরেন এখানে দেওয়া আছে কত, 83, আপনি চাচ্ছেন
100 হবে এবং এটা রাইট সাইডে মুভ করবে, 100% মুভ করবে। তো তাহলে জাস্ট এন্টার প্রেস করলে হবে, প্লাস ভ্যালু হলে রাইট সাইডে যেতে থাকবে। হ্যাঁ, ধরুন আমি এখানে 500 যদি করে দিই, তারপর এন্টার করলে রাইট সাইডে চলে যাবে, ডান দিকে যাবে। কিন্তু আমি চাচ্ছি এটা 150 ভ্যালু হবে, কিন্তু এটা মুভ করবে কোথায়, লেফট সাইডে, বাম দিকে, অপোজিট সাইডে। তখন আমার ভ্যালুটা মাইনাস করতে হবে, দেখেন 150, এবার উল্টো দিকে যাবে। ওকে, তাহলে ভ্যালু ব্যবহার করে অনেক সময় মুভ করা লাগতে পারে। এটাও সেম, এটা নিচের দিকে যাবে, 500 করে দিলাম, নিচে যাবে। যদি উপরে নিতে চাই তাহলে মাইনাস ভ্যালু 500 উপরে যাবে। এইভাবে ভ্যালু ব্যবহার করে আমরা এটা মুভ করতে পারি। তো এটাকে 83 করে দিচ্ছি, -83। আচ্ছা সরি, এভাবে ছিল। এটা গেল। এইটা হচ্ছে আমার অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্টটা কি কাজে লাগে? কারণ আমি এই দুইটা শেপকে একটু অ্যালাইন করতে চাই, এটার সাথে এটা অ্যালাইন করবো। তো এখানে অনেকগুলো অ্যালাইনমেন্টের অপশন দেওয়া আছে। তো এগুলো তো আপনারা জানেন, এটা হলো সেন্টার অ্যালাইন, ভার্টিক্যাল সেন্টার, এটা হচ্ছে হরিজন্টাল সেন্টার, এটা হচ্ছে আমার ভার্টিক্যাল লেফট অ্যালাইন, এটা হচ্ছে রাইট অ্যালাইন, এটা হলো সেন্টার। আর এই তিনটা হচ্ছে হরিজন্টাল। হরিজন্টালি এটা হচ্ছে টপ, বটম, সেন্টার। এখানে আবার ডিস্ট্রিবিউশনের কিছু অপশন পাবো। ডিস্ট্রিবিউশনটা করার জন্য আমার মিনিমাম তিনটা শেপ লাগবে। তো তিনটাকে ধরলাম। ডিস্ট্রিবিউশনটা কি করে মূলত, তিনটা শেপের মধ্যে যে স্পেসটা আছে, এই যে ফাঁকা স্পেস, এটাকে ভাগ করে দেবে তিনটার মধ্যে সমান করে। তো তিনটার মধ্যে সমান নাই, দেখেন এই জায়গার মধ্যে বড় একটা স্পেস, এই দুইটার মধ্যে কিন্তু স্পেস নাই। যখন আমরা এখানে যাব, যাওয়ার পর দেখতে পাবো ডিস্ট্রিবিউশন ভার্টিক্যাল স্পেসিং, হরিজন্টাল স্পেসিং। তাহলে আমাকে আগে দেখতে হবে যে আমার এই অবজেক্ট গুলো কিভাবে সাজানো আছে, ভার্টিক্যালি নাকি হরিজন্টালি। তাহলে এটা কিন্তু পাশাপাশি এই পাশে এদিকে করা আছে, অর্থাৎ এক্স এক্সিসে আমার এগুলো অবস্থান করতেছে। তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে হরিজন্টাল স্পেসিং করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার স্পেসটা কিন্তু সমান হয়ে গেছে, এখানে যতটুকু এখানে ততটুকু। আবার আন্ডু করলাম, যদি এটা ভার্টিক্যাল হয়ে থাকে ঘুরাই দিলাম এটা। হ্যাঁ, এটা হচ্ছে ভার্টিক্যাল। এবার দেখেন, এখন যদি আমরা পাশাপাশি করি, এই যে হরিজন্টাল স্পেসিংটা এখন কোনো কাজ করবে না, দেখেন কোনো কাজ হয় নাই, হরিজন্টাল স্পেসিং কাজ করে না। কি করতে হবে তাহলে, ভার্টিক্যাল স্পেসিং, তাহলে দেখবো আমরা এটা সমান হয়ে গেছে। এই দেখেন এখানে যতটুকু, এখানে আমরা ভ্যালুটা দেখতে পাচ্ছি 81, এখানে স্পেসটা হচ্ছে 81। আপনি চাইলে এটা ধরেও মুভ করে আপনি কমাতে পারেন, ঠিক আছে? ওগুলো আমরা আস্তে আস্তে শিখবো। তো আমাদের অ্যালাইনমেন্টটা মোটামুটি দেখানো হলো। আর এগুলো আমরা অটো লেআউট করলে তখন দেখতে পারবো। এখানে একটা ব্যাপার আছে, রোটেট করা। আপনি কোনো অবজেক্ট যদি রোটেট করতে চান, আপনি এখানে ভ্যালু দিতে পারেন, অথবা এই যে রোটেশন, এটা ইউজ করতে পারেন। এটা হচ্ছে ফ্লিপ করার জন্য। ফ্লিপ বলতে ঘোরানোর জন্য আর কি। হ্যাঁ, ধরেন আমি একটা কর্নারকে একটু রাউন্ড করে দিই, এখন ফ্লিপ করলে বোঝা যাবে। এটা হচ্ছে পাশাপাশি ফ্লিপ হবে, পাশাপাশি। এটা হচ্ছে কি হবে, উপর নিচে। কারণ এখানে ক্লিক করলে দেখেন ঘুরে যাচ্ছে, এখানে ছিল এখানে চলে আসছে, পাশাপাশি। আর এখানে ক্লিক করলে কি হবে, উপর নিচে, এটা নিচে চলে আসবে, নিচের পার্ট উপরে যাবে। ঠিক আছে, এই ফ্লিপ গুলো দরকার হয়। এই তো আচ্ছা, এবার অটো লেআউটে আসি একটু। অটো লেআউটের বেসিকটা একটু জেনে রাখেন, বাকিগুলো আমরা আস্তে আস্তে জানবো।
এখানে তিনটা শেপ আছে না, এটা কিন্তু কোনো লেআউট করা নেই, ঠিক আছে? লেআউট জাস্ট একটা ফরম্যাট আর কিছু না। এখন যখন আমরা অটো লেআউট করে ফেলবো তখন এগুলো একটা ফরম্যাটের মধ্যে চলে আসবে। আর অটো লেআউট ছাড়া কি হবে, ছন্ন ছাড়া থাকবে সবকিছু, ঠিক আছে? এগুলোর নিজেও জানে না যে কোথায় আছে, তাই না? অটো লেআউট করে ফেললে সে নিজের একটা আইডেন্টিটি হবে যে আমি এখন ওই জায়গার মধ্যে আছি, এই পজিশনের মধ্যে আছি, সে জানবে তখন। এবং আপনি খুব ইজিলি এগুলোকে অ্যাক্সেস করতে পারবেন। কিভাবে করে অটো লেআউট? এই হচ্ছে লেআউটের মধ্যে এসে যদি আপনি এখানে ক্লিক করেন, অটো লেআউট হয়ে যাবে। ক্লিক করার সাথে সাথে দেখেন এখন কিন্তু এলোমেলো যে ছিল ওগুলো কিন্তু নাই, একটা ফরম্যাটের মধ্যে চলে আসে। তাহলে তিনজন মিলে সে একটা গ্রুপ হয়ে গেছে এবং একটা লেআউটের মধ্যে চলে আসছে সে। এখন আপনি যে কোনো একটাকে ধরে যদি মুভ করেন, হ্যাঁ, ওই যে গ্রুপ করেন না, গ্রুপের মতো হয়ে যাবে। কিন্তু গ্রুপ করলে কি হয়, গ্রুপ আর অটো লেআউটের মধ্যে পার্থক্য আছে। গ্রুপের মধ্যে কোনো লেআউট থাকে না, জাস্ট তিনটা মিলে একটা গ্রুপ হয়ে যায়। একটাতে মুভ টুভ করা যায়, বড় ছোট করা যায়, জাস্ট এটুকুই। আর অটো লেআউট করলে গ্রুপ তো হবে, সেই সাথে একটা ফরম্যাট একটা লেআউটের মধ্যে চলে আসবে। কিভাবে লেআউট হবে দেখেন, একটু আগে উপর নিচে ছিল, উপরে জায়গা বেশি ছিল, কম ছিল, পাশাপাশি জায়গা কম বেশি ছিল, এখন কিন্তু ওরকম নাই। এই দেখেন এখানে 95, এখানে 95, তার মানে সে একটা একটা ফরম্যাটে চলে আসছে, অর্থাৎ স্পেস সমান, অ্যালাইনমেন্ট সমান, সবকিছু একদম পারফেক্ট। এখন আমি যদি চাই স্পেসটা কমাবো, দেখেন যে কোনো একটা জায়গা থেকে কমাই দিলে এই পাশে একটা অটোমেটিক কমে যাচ্ছে। তাহলে অটো লেআউট করার সুবিধা হচ্ছে এটাই, আপনি এক জায়গায় কাজ করবেন, সব জায়গায় হয়ে যাবে। ইভেন আপনি যদি ডাবল ক্লিক করেন, এই শেপটাকে যদি আমি মুভ করতে চাই, ধরেন রেডটা থাকবে ভিতরে, এটা থাকবে বাইরে, খুব ইজি। দেখেন আমি এটাকে ধরে জাস্ট এই জায়গায় নিয়ে আসলাম, ওইটা কিন্তু সে বুঝে গেছে আমাকে সরাই দিতে যাচ্ছে। কোথায় যেতে যাচ্ছে? এই শেপের এখানে, সে অটোমেটিক জায়গা নিয়ে নিছে। তার মানে কি এখন এখানে কমে গেছে না, দেখেন যতটুকু জায়গা ছিল 26, এখানে 26, ওইটা কিন্তু ঠিক রাখছে। তাহলে দেখেন অটো লেআউট করার সুবিধা হচ্ছে এটা। যখন আপনি বড় ছোট করবেন বা এগুলোকে সরাবেন, তার লেআউটটা সে ঠিক রাখবে অলওয়েজ। আচ্ছা, আরো কিছু সুবিধা আছে যেগুলো আমরা আস্তে আস্তে জানবো। তো এগুলোকে এই যে স্পেস বড় ছোট করা, তারপরে সরানো, এগুলো এখান থেকে মেনটেন করা যায়। এটা হচ্ছে আমার পাশাপাশি যে স্পেসটা, আমি যদি চাই যে এখানে 30 থাকবে, 30 পিক্সেল, তাহলে এখানে লিখে এন্টার করব, দেখেন এখানে 30 হয়ে গেছে। যদি চাই যে এখানে 60 পিক্সেল স্পেস থাকবে, লিখে এন্টার করলে হয়ে যাবে। ওকে, এখানে একটা বিষয় আছে, অটো লেআউট করার পর আমার এই গ্রিডটা অ্যারেঞ্জমেন্টটা কিভাবে হবে, এটা কি হরিজন্টাল অ্যারেঞ্জ হবে নাকি গ্রিড সিস্টেমটা নিচে নিচে হবে, ভার্টিক্যাল হবে? এখানে ক্লিক করলে নিচে নিচে হয়ে যাবে, দেখেন। এখন যদি আমি ডাবল ক্লিক করে এটাকে সরাই, ডাবল ক্লিক করলাম, যদি এখানে নিয়ে যাই সরে যাবে, ঠিক আছে? প্লেস চেঞ্জ করবে, যার যা জায়গায় সে চলে যাবে। অটো লেআউটটা খুব মজার জিনিস, এখানে ক্লিক করলে পাশাপাশি চলে যাবে। এটা হচ্ছে অন্য জিনিস, ব্রেক করবে যদি এখানে চলে যায়। এখানে যদি এক্সট্রা কোনো ইয়ে থাকে যেটা আমার কি বলে ফ্রেমকে টাচ করবে, সেটা নিচে চলে যাবে অটোমেটিক, এরকম আর কি। এই তো আপাতত এইটুকুই অটো লেআউট সম্পর্কে। আর ও এখানে একটা অপশন আছে, দেখতে পারেন এটা, এটা কিন্তু একটার উপর একটা উঠে আছে, তাই না? অনেক সময় এরকমও লাগতে পারে অ্যালাইনমেন্টটা। এখন দেখেন এখানে একটা অপশন দেওয়া আছে যে লাস্ট অন টপ, অর্থাৎ লাস্টেরটা টপে থাকবে, এটা হচ্ছে অ্যারেঞ্জমেন্ট। এখন অনেক সময় লাগতে পারে ফার্স্টেরটা আপনার টপে রাখা লাগবে, সেক্ষেত্রে এখানে ক্লিক করেন এই ফার্স্ট অন টপ। এবার দেখেন প্রথমটা টপে, লাস্টেরটা হচ্ছে বটমে বা সবার নিচে, সেন্ট টু ব্যাক এরকম। তো এই বিষয়গুলো লাগতে পারে। আচ্ছা, তো যখন আমরা
ডিজাইন শুরু করব আগামী ক্লাসে, তখন আমাদের আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে গ্রিড সিস্টেম। গ্রিড সিস্টেম কি জিনিস? যখন আমরা ফ্রেমটাকে ধরবো তখন গ্রিড চলে আসবে। এরপর আমরা এই হচ্ছে লেআউট গ্রিড। এটা এখন বলবো না, আগামী ক্লাসে গ্রিড শেষ করে তারপরে হচ্ছে আমরা ডিজাইন শুরু করব। তো আমাদের ডিজাইনের কন্টেন্ট গুলো গ্রিড সিস্টেমের মধ্যে রেখে তারপরে করতে হবে। গ্রিড সিস্টেমটা যদি ফলো না করেন তাহলে ওই ডিজাইনটা ওয়েব ডিজাইনে যারা থাকবে তারা কিন্তু রেসপন্সিভ করতে পারবে না। আচ্ছা, গ্রেডিয়েন্ট কালার কিভাবে দিবেন? ঠিক আছে, হ্যাঁ রুলার অপশনটা পাবেন। এই হচ্ছে রুলার। হ্যাঁ, শিফট আর প্রেস করলে রুলার চলে আসবে। আচ্ছা, আর কি যেন বললেন? ও গ্রেডিয়েন্ট কালার। এখান থেকে আমি এই ডাটা যেটা আছে এটাকে আমি কপি করে গ্রেডিয়েন্ট কালার দেওয়ার জন্য আপনাকে ফিল কালারে যেতে হবে। ফিল কালারে যাওয়ার পর দেখেন উপরে এটা হচ্ছে সলিড কালার আর এটা হচ্ছে গ্রেডিয়েন্টস। এখানে যাওয়ার পর সাথে সাথে আপনি গ্রেডিয়েন্টের অপশনগুলো পাবেন। এখানে আপনি সিলেক্ট করবেন, ধরেন এখানে দুইটা স্টপার আছে, কালার স্টপার, আমি দুইটা কালার দিতে পারবো। এখানে ক্লিক করলে আরো স্টপার আসবে, অর্থাৎ আপনি ফটোশপে যেভাবে গ্রেডিয়েন্ট ইউজ করছেন, নতুন কিছু না, একই রকম। তো এই স্টপার গুলো ধরে ধরে এখান থেকে কালার চেঞ্জ করতে হবে। হ্যাঁ, তিনটা স্টপারের জন্য তিনটা কালার প্যালেট। আমি এটাকে ধরলাম, একটা কালার দিলাম, এটাকে ধরে আমি আরেকটা কালার দিচ্ছি, এটাকে ধরে আমি আরেকটা কালার দিলাম। তো দেখেন এই যে গ্রেডিয়েন্ট হয়ে গেছে। এই তো। আবার এখানে লিনিয়ার আছে, আপনি চাইলে রেডিয়াল করতে পারেন, চাইলে আপনি অ্যাঙ্গুলার করতে পারেন, চাইলে ডায়মন্ড করতে পারেন। এগুলো আপনার হচ্ছে আপনার মতো করে। আবার এগুলোকে এভাবে করে ঘোরাতেও পারেন। এই তো, এই হচ্ছে গ্রেডিয়েন্ট। আবার অনেক সময় আমাদেরকে ইমেজ করতে হয়, ক্লিপ করতে হয়, তাই না? আমি চাচ্ছি কি এটার মধ্যে একটা ইমেজ নিয়ে আসবো। খুবই সহজ, আপনি এখানে চলে যান, ফিল, তারপরে দেখেন গ্রেডিয়েন্টের পাশেই দেওয়া আছে ইমেজ। এখানে চলে যান, যাওয়ার পরে যে আপলোড ফ্রম কম্পিউটার, এখানে ক্লিক। এখন আপনি যে ইমেজটাকে সিলেক্ট করবেন সুন্দরভাবে ওই ইমেজটা এখানে বসে যাবে। আমি এটাকে সিলেক্ট করলাম, ওপেন। ঠিক আছে, আমার এই এটার মধ্যে ক্লিপিং মাস্ক হয়ে গেছে। এখন কি করা লাগতে পারে? ইমেজটা পাশে সরে গেছে, এটা সরানো লাগতে পারে। এখানে আসার পর দেখেন এই যে ক্রপ আছে, ক্রপে চলে যান, সুন্দর করে এটাকে সরাই দেন। ঠিক আছে, আবার চাইলে একটু বড় করতে পারেন। এখান থেকে দেখেন বড় করে আমরা এটাকে ফিট করে দিলাম, বাইরে ক্লিক। ইমেজ ওভারলে শেপ দিয়ে করাটা ভালো, তবে আপনি এখানে এই যে এখানে এক্সপোজার আছে, অনেক কিছু দেওয়া আছে, এগুলো ব্যবহার করে ওভারলে করতে পারেন, হাইলাইট, শ্যাডো এগুলো ইউজ করে। আর কন্ট্রাস্টের ওভারলে করতে গেলে আপনাকে অবশ্যই আরেকটা শেপ নিতে হবে। এখানে এটাকে ইউজ করে ওভারলে করতে হবে, দেন অপোজিট ইউজ করবেন। ওভারলে হয়ে গেল। এখন আপনি এটার উপরে কন্টেন্ট ইউজ করতে পারেন। টেক্সট নেওয়ার পর টেক্সটের সাইজ সব এখানে, তো এগুলো আমরা আস্তে আস্তে দেখবো।
ঠিক আছে, এখন দেখেন কন্টেন্টটা হাইলাইট হয়েছে বাট ইমেজটা ইমেজের জায়গায় আছে ওভারলে দেওয়ার ফলে। আর ওভারলে না ব্যবহার করলে আপনি এটাকে রিড করতে পারবেন না। দেখেন এই যে এখানে এই যে এই হোয়াইট হোয়াইট মিলে গেছে ব্যাকগ্রাউন্ডের সাথে, এই জন্য ইমেজের উপরে কন্টেন্ট থাকলে অবশ্যই আপনাকে ওভারলে ইউজ করতে হবে। এখানে এসে আমরা এই জায়গাটাকে নাম্বারটা শুরুতে আছে, আমি এটা সাইজ বোঝায়, 2x করলে একটু বড় হবে, 3x করলে একটু বড়, আর একটু বড় হবে আর কি। হ্যাঁ, একটু 1x রাখাই বেটার। এগুলো জাস্ট আপনার প্রিভিউর জন্য করা হয়, তো এগুলো ফাইনাল আউটপুট না। যদি আপনার বড় করে আউটপুট দেওয়া লাগে তাহলে আপনি 2x করে দিবেন। ঠিক আছে, তো আগামী ক্লাসে হচ্ছে শুধু প্র্যাকটিস, আর ফিগমাটাকে ইনস্টল করে নেবেন বা কোনো একটা ইমেল পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করে রাখবেন। আপনি ওয়েব ভার্সনে সাইন আপ করলে হবে, আপনি চাইলে ডেস্কটপ ভার্সনটাও ইনস্টল করে রাখতে পারেন। ঠিক আছে, আমরা শেষ করবো আজকে। স্যার স্যার এই যে ওভারলে গুলো অনেক সময় হোভার করে বিভিন্ন ব্লকে বা কার্ডে, সেটা স্যার ডিজাইনে আমরা পয়েন্ট আউট কিভাবে করব? ওইটা আপনি যে কোনো একটা জায়গায়, ধরেন আপনার 4টা কার্ড আছে, 4টার মধ্যে যে কোনো একটা কার্ডের মধ্যে হোভারটা দিয়ে রাখবেন। ডেভেলপমেন্ট যখন হবে তখন ওইটাকে সবগুলোর মধ্যে দিয়ে দেবে। মানে স্যার স্ট্যাটিকে কিভাবে বোঝায়, যে কি দেখলে বুঝবে যে এটা হোভার হচ্ছে, যে উপরে উঠবে হোভার এফেক্টটা? যে কোনো একটা কার্ডের মধ্যে 4টা কার্ড যদি পাশাপাশি বসে, আপনি প্রথম কার্ডের মধ্যে হোভার করে দিবেন, বুঝলেন না? মাউস ধরলে যেরকম দেখা যাবে, ধরুন একটু ব্ল্যাক হয়ে যাবে বা একটা গ্রেডিয়েন্ট কালার আসবে মাউস ধরলে, অথবা হালকা করে একটা ওভারলে চলে আসবে, একটু হালকা গ্রে কালার হয়ে যাবে। যেটাই করেন না কেন ওই একটার মধ্যে করে দিতে হবে। জি স্যার। ওইটা করলেই ডেভেলপার বুঝতে পারবে। হ্যাঁ স্যার, একটা তো হয় কালার চেঞ্জ, আর একটা হয় যে স্লাইড করে যেটাই হোক, যে কোনো একটা করতে হবে। আপনি যেভাবে করেন যে কোনো একটাতে করতে হবে, বাট ওই স্লাইডিংটা কিভাবে দেখবে বুঝবে যেটা স্লাইডিং হবে? মানে ওটা নোট দিয়ে দিতে হবে। আপনি ভিজুয়ালাইজেশনটা দিয়ে রাখবেন এবং পাশে নোট দিতে হবে যেটা স্লাইড হবে এরকম। ও আচ্ছা, ওকে, আর কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। আচ্ছা, এবার আপনাদের অ্যাটেন্ডেন্স হবে। অ্যাটেন্ডেন্সটা ম্যানুয়াল প্রসেসে চলে আসছে, তো আমি একটা শীট দিব, খুব দ্রুত আপনারা এখানে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিবেন। আপনাদের অ্যাটেন্ডেন্স গুলো এখন হচ্ছে ম্যানুয়ালি হবে। সো এই যে চ্যাট বক্সে দ্রুত একটা শীট দেওয়া আছে, সবাই একটু ফিল আপ করেন ফর্মটা, দ্রুত করবেন, এটা একটু পর বন্ধ হয়ে যাবে। বলছে নিড পারমিশন। একটু ওয়েট। পারমিশন তো দেওয়া, এটা ইমেল, যে কোনো একটা ইমেল। আচ্ছা, ইমেল লগ ইন করতে হবে, এছাড়া আসবে না এটা। আর এখানে ফর্মের ভিতরে দেখবেন যে আপনার নাম, ইমেল, ফোন নাম্বার দিতে বলা হয়েছে এবং ডেট দিতে বলা হয়েছে। এখানে ওই ইমেলটাই দিবেন যেটা যেটা আপনি এডমিশনের সময় দিয়েছিলেন। হ্যাঁ, ফোন নাম্বার এবং ইমেল ভর্তির সময় যেটা দিয়েছেন ওইটা ছাড়া কিন্তু আপনার অ্যাটেন্ডেন্স কাউন্ট হবে না। ভাইয়া শুধু ওনার্স অর্গানাইজেশন লেখা, মানে ওপেন করার জন্য মেইল চেঞ্জ করার অপশনই নেই। না, এটা পারমিশন দেওয়া হয়নি ওপেন, এই কারণে। ফর্ম টু পারমিশন দেওয়া দরকার একটু গুগলে দেখতেছি। এক মিনিট, আমি দেখতেছি। এখানে এটাকে দিয়ে আমরা এখানে আমরা ট্রাই করব, তাহলে হচ্ছে আমাদের এটা আমাদের আগে থেকে বেটার ছিল। এটা নিটে বাসিং করেছিল গেম চেঞ্জিং চ্যাটজিপিটি প্রম্পট, তো এটা আমাদের জন্য বেটার মনে হচ্ছে। আজকে এটা আইপ্যাডে চেক দিই 77, তো এটা ওকে এটাকে ইউজ করব। আমাদের টাইপ হচ্ছে দেন আমাদের এখানে কিছু আছে, এগুলো সহ আমরা এখানে থেকে এক্সট্রা আমরা শিখে নিচ্ছি। এক্সট্রা আমরা হচ্ছে থেকে ফর্ম বা ট্যাগ নিয়ে দিচ্ছি, দিয়ে আমরা চ্যাটজিপিটির কাছে দিয়ে দিব যে
এবার একটু দেখেন তো, ঠিক করে দেখেন এবার ঠিক আছে, সেম। সেম আসতেছে। জি ভাইয়া সেম। জি, পারমিশন পাচ্ছি না। আচ্ছা একটু ওয়েট করি, হ্যাঁ আমি এখনই দিচ্ছি সেটা। নতুন একটা লিঙ্ক দেওয়া হয়েছে, এখানে ট্রাই করেন। আমরা একটু দেখি যে এখানে ক্লিক করা লাগবে না, এই আপনি চাইলে একবার দেখতে গেলে প্রপার্টিসে যাই, প্রপার্টি ডিটেইলস এখানে ডিটেইলস লাগবে, আপনি অ্যাকচুয়ালি এখানে হচ্ছে তো না? জি, এখন আসছে। So yes, we are
সবার হয়ে গেছে? আচ্ছা, ঠিক আছে। মেম্বারশিপ আইডি নেই তো নাই। মেম্বারশিপ আইডি তো দিতে বলা হয় না এখানে, আসছে না। আচ্ছা, তাহলে যেহেতু সবার হয়ে গেছে আমরা শেষ করে দিচ্ছি ক্লাস। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।